বাসে খুব উদ্বিগ্ন ছিল গরিব ছেলেটি। তারপর ধনী মেয়েটি যা করল, মানবতা কেঁদে ফেলল। এটি দেরাদুনের একটি সত্যি গল্প। সকালের হালকা ঠান্ডায় দেরাদুনগামী বাস পাহাড়ি রাস্তায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। জানালার বাইরে কুয়াশা ছড়িয়েছিল এবং সূর্য পাহাড়ের পিছন থেকে উঁকি দিতে শুরু করেছিল। বাসের ভেতরে মানুষজন তাদের ব্যাগপত্র সামলে সিট খুঁজে বসছিল। ইঞ্জিনের আওয়াজ পুরো পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছিল। বাস প্রায় ভরে গিয়েছিল এবং খালি সিট খুব কমই অবশিষ্ট ছিল। আনন্দ তাড়াহুড়ো করে বাসে উঠল এবং এদিক ওদিক দেখতে লাগল। তখনই কন্ডাক্টর ইশারা করল, সামনের সিটে জায়গা আছে, বসে পড়ো। সে কিছু না বলেই সেই সিটের দিকে এগিয়ে গেল। সিটে আগে থেকেই এক মহিলা জানালার দিকে বসেছিল। সে একটি হালকা ধূসর শাল গায়ে জড়িয়ে রেখেছিল এবং শান্তভাবে বাইরে দেখছিল। আনন্দ সামান্য দ্বিধা নিয়ে একপাশে বসে পড়ল। দুজনের মাঝে ঠিক ততটুকুই দূরত্ব রইল যতটুকু প্রয়োজন ছিল। সেই মহিলাটি ছিল প্রিয়া। বাস চলতে শুরু করল এবং দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। আনন্দ তার ছোট ব্যাগটি হাঁটুর উপর রাখল এবং দু হাত দিয়ে শক্ত করে ধরে রাখল। তার চোখ নিচের দিকে নত ছিল, যেন কারো সাথে চোখ মেলানোর সাহস তার ছিল না। প্রিয়া এক মুহূর্ত তাকে দেখল, তারপর আবার বাইরের দিকে তাকাতে লাগল। পাহাড়ি বাঁক আসতেই বাস হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল এবং দুজনেই অজান্তে একটু কাছাকাছি চলে এলো। আনন্দ সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে বসল। তার চেহারায় সংকোচ স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রিয়া কিছু না বলে হালকা হাসির সাথে আবার জানালার দিকে নজর ফেরাল। কয়েক মিনিট পর কন্ডাক্টর টিকিট কাটতে কাটতে তাদের কাছে এলো। সে দুজনের কাছেই টিকিট চাইল এবং তারপর আনন্দকে জিজ্ঞেস করল, দেরাদুনে কোথায় নামবে? আনন্দ কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীর স্বরে বলল, দেখে নেব। উত্তর শুনে কন্ডাক্টর কিছুটা অবাক হল, কিন্তু এগিয়ে গেল। প্রিয়া প্রথমবারের মতো তার দিকে মনোযোগ দিয়ে তাকাল। উত্তরটা অদ্ভুত ছিল, কিন্তু তার কণ্ঠস্বরে কোনো কৃত্রিমতা ছিল না। আনন্দ ক্রমাগত নিজের আঙুলগুলো কোচলিয়ে যাচ্ছিল, যেন ভেতরে চরম অস্থিরতা ভরেছিল। তার চোখের লালচে ভাব বলে দিচ্ছিল যে সে সারা রাত ঘুমোয়নি। বাস একটি ধাবায় থামল এবং বেশিরভাগ যাত্রী নিচে নেমে গেল। লোকেরা চা ও জলখাবার খেতে লাগল, কিন্তু আনন্দ সিটেই বসে রইল। সে পকেট হাতড়াল এবং তারপর খালি হাতটাই বের করে আনল। সে জানালার দিকে তাকাতে লাগল, যাতে কেউ তার অবস্থা বুঝতে না পারে। প্রিয়া যখন ফিরে এলো, তখন তার হাতে 2 কাপ চা ছিল। সে বসল এবং তার দিকে না তাকিয়েই একটি কাপ সিটের মাঝখানে হালকা করে রেখে দিল। ঠান্ডা হয়ে যাবে, সে সাধারণ গলায় বলল। আনন্দ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে করে কাপটি তুলে নিল। ধন্যবাদ, সে খুব ধীর গলায় বলল। চায়ের ভাব তার মুখে লাগছিল এবং প্রথমবারের মতো তার চেহারায় একটু উষ্ণতা দেখা গেল। দুজনেই চুপচাপ চা খেতে লাগল, তবে এখন আর নীরবতাটা অস্বস্তিকর ছিল না। বাস আবার চলতে শুরু করল। হঠাৎ কোষে ব্রেক লাগল এবং আনন্দের ব্যাগটি নিচে পড়ে গেল। ব্যাগ থেকে একটি পুরনো ছবি পিছলে বেরিয়ে সিটের নিচে চলে এলো। প্রিয়া নিচু হয়ে ছবিটি তুলল এবং এক মুহূর্তের জন্য সেটি দেখে নিল। ছবিতে হাসপাতালের বিছানায় এক হাস্যোজ্জ্বল মহিলা ছিল এবং তার পাশে দাঁড়িয়েছিল আনন্দ। প্রিয়া কোনো প্রশ্ন না করেই ছবিটি তার দিকে বাড়িয়ে দিল। আনন্দ তাড়াতাড়ি ছবিটি নিয়ে ব্যাগে রেখে দিল, যেন কোনো একান্ত ব্যক্তিগত স্মৃতি লুকাচ্ছিল। তার মুখে যন্ত্রণার একটি হালকা রেখা ফুটে উঠল এবং সাথে সাথেই মিলিয়ে গেল। বাসের ভেতরে আবার নীলাবতা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর প্রিয়া সহজ স্বরে জিজ্ঞেস করল, দেরাদুনে নতুন নাকি? আনন্দ জানালার বাইরে তাকাতে তাকাতে বলল, হ্যাঁ হয়তো। তার উত্তরটা ছোট ছিল, কিন্তু তার গলায় ক্লান্তি ভরা ছিল। বাইরের পাহাড় ধীরে ধীরে শহরে বদলে যেতে শুরু করেছিল। কন্ডাক্টর আবার এলো এবং বলল, শেষ স্টপ আইএসবিটি, ওখানেই নামতে হবে। আনন্দ মাথা নাড়ল, কিন্তু কিছু বলল না। তারপর হঠাৎ সে ধীর স্বরে বলল, যেখানে শেষ স্টপ হবে সেটাই ঠিক আছে। কন্ডাক্টর হেসে কথাটা উড়িয়ে দিল। প্রিয়া এবার বুঝতে পারছিল যে এই লোকটি কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছে না। তার দৃষ্টি বারবার শূন্যতায় হারিয়ে যাচ্ছিল। বাসে লোকেরা নিজেদের জগতে ব্যস্ত ছিল, তবে সিটে বসে থাকা এই সফরটি অন্যরকম ছিল। একই সিটে দুজন অচেনা মানুষ, কিন্তু ভিন্ন ভিন্ন যন্ত্রণা নিয়ে। বাস শহরের ভেতরে প্রবেশ করতে শুরু করল এবং বাইরে দেরাদুনের কোলাহল দেখা যেতে লাগল। লোকেরা ব্যাগ তুলতে শুরু করল, কিন্তু আনন্দ আগের মতোই বসে রইল, যেন তার নামার কোনো তাড়াই ছিল না।
তার আঙুলগুলো তখনও ব্যাগের মুঠো ছাড়ছিল না। প্রিয়া ধীরে করে জিজ্ঞেস করল, আপনাকে কেউ নিতে আসবে? আনন্দ হালকা হাসল এবং বলল, না, কেউ অপেক্ষা করছে না। তার গলা শান্ত ছিল, কিন্তু শব্দগুলো ভারী ছিল। প্রথমবারের মতো প্রিয়া তার একাকিত্ব অনুভব করতে পারল। বাস আইএসবিটিতে থামল এবং লোকেরা নামতে শুরু করল। আনন্দ ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং রাস্তা দেওয়ার জন্য একপাশে সরে গেল। দুজনেই এক মুহূর্তের জন্য মুখোমুখি এসে দাঁড়াল। বাইরে শহরের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল এবং তাদের গল্প কেবল শুরু হতে যাচ্ছিল। বাস ধীরে ধীরে দেরাদুন আইএসবিটির প্ল্যাটফর্মে এসে থেমে গেল। বাইরে মানুষের ভিড়, অটোওয়ালাদের হাঁকডাক আর সকালের দৌড়ঝাঁপ একসাথেই দেখা যেতে লাগল। যাত্রীরা তাড়াতাড়ি নামতে লাগল, যেন প্রত্যেকেরই কোথাও পৌঁছনোর তাড়া ছিল। কিন্তু আনন্দ কিছুক্ষণের জন্য নিজের সিটের কাছেই দাঁড়িয়ে রইল। প্রিয়া নিজের ব্যাগ তুলে নিল এবং তাকে রাস্তা দিয়ে হালকা একটু হাসল। আনন্দ একপাশে সরে গিয়ে তাকে নামার রাস্তা করে দিল। দুজনেই কোনো কথা না বলে বাস থেকে নিচে নামল। তবে অদ্ভুত ব্যাপার হল, দুজনেরই পা একই দিকে এগোতে লাগল, যেন সফর এখনও শেষ হয়নি। বাস স্ট্যান্ডে হালকা ঠান্ডা বাতাস বইছিল এবং চায়ের দোকানগুলো থেকে ভাপ উঠছিল। লোকেরা নিজেদের আত্মীয়দের সাথে দেখা করছিল, কেউ ফোনে লোকেশন বলে দিচ্ছিল। আনন্দ ভিড়ের মাঝে দাঁড়িয়ে চারপাশটা দেখছিল, কিন্তু তার চেহারা স্পষ্ট ছিল যে সে কাউকে খুঁজছে না। প্রিয়া কয়েক পা এগিয়ে গিয়ে থেমে গেল এবং পেছনে ফিরে তাকাল। আনন্দ সেখানেই দাঁড়িয়েছিল, যেন সে বুঝতে পারছিল না যে এখন কোথায় যেতে হবে। তার হাত দুটো তখনও শক্ত করে ব্যাগটা ধরেছিল। সেই মুহূর্তে প্রিয়া প্রথমবারের মতো উপলব্ধি করল, এই লোকটি সত্যিই একা। সে আবার তার কাছে ফিরে এলো এবং সাধারণ কণ্ঠে বলল, চা খাবে? প্রশ্নটি হঠাৎ করেই করা হয়েছিল, কিন্তু গলায় একটা আপন ভাব ছিল। আনন্দ সামান্য চমকে উঠল, তারপর হালকা মাথা নাড়ল। দুজনেই কাছের একটি চায়ের দোকানের দিকে এগিয়ে গেল। চাওয়ালা ছোট গ্লাসে গরম চা ঢালছিল। আশেপাশে মজুর, ড্রাইভার এবং যাত্রীরা দাঁড়িয়ে চা খাচ্ছিল। প্রিয়া 2 কাপ চা নিল এবং 1 কাপ তার দিকে বাড়িয়ে দিল। আনন্দ ধীরে করে কাপটি নিল, যেন কারো দয়া নিতে তার সংকোচ হচ্ছিল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ চা পান করতে লাগল। ভিড়ের কোলাহল তাদের চারপাশে ছিল, কিন্তু তাদের মাঝের নীরবতাটা একটু অন্যরকম ছিল। শেষমেশ প্রিয়া জিজ্ঞেস করল, দেরাদুনে কোথায় যেতে হবে? আনন্দ কাপের ভাপের দিকে তাকিয়ে বলল, এখনও ঠিক করিনি। উত্তর শুনে প্রিয়া তাকে মনোযোগ দিয়ে দেখল। এটা এখন পরিষ্কার হয়ে গিয়েছিল যে তার কাছে কোনো পরিকল্পনা নেই। সে ধীরে করে জিজ্ঞেস করল, আগে কখনো এসেছ এখানে? আনন্দ মাথা নেড়ে না জানাল এবং দৃষ্টি নিচু করে নিল। কয়েক সেকেন্ডের নীরবতার পর আনন্দ নিজেই বলে উঠল, এমনি চলে এসেছি। তার গলা ধীর ছিল, কিন্তু সত্যি বলতে সে আর কিছুই বলল না, যেন তার শব্দ ফুরিয়ে গিয়েছিল। প্রিয়া আর কোনো প্রশ্ন বাড়াল না। পাশ দিয়ে বয়ে চলা মানুষের ভিড় ক্রমাগত বদলে যাচ্ছিল। প্রতিটি মুখই কোনো না কোনো গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। কেবল আনন্দই এমন ছিল যার পা আটকে ছিল। সে ফাঁকা রাস্তার দিকে তাকাল এবং দীর্ঘশ্বাস নিল। তার চেহারায় ক্লান্তির পাশাপাশি হার মেনে নেওয়ার একটা ভাব ছিল। প্রিয়া স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করল, থাকার কোনো ব্যবস্থা আছে? আনন্দ হালকা হাসির সাথে বলল, না, দেখে নেব। একই উত্তর আবার শুনে প্রিয়া বুঝতে পারল যে সে সত্যিটা লুকোচ্ছে না, বরং এটাই সত্যি। কিছুক্ষণ পর সে ধীরে করে বলল, কাজ খুঁজতে এসেছি। আনন্দ মাথা নাড়ল, কিন্তু তার মধ্যে কোনো আত্মবিশ্বাস ছিল না। সে জানাল যে আগে গ্রামে ছোটখাটো কাজ করত, কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। কথা অসম্পূর্ণ থেকে গেল। চা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কথাবার্তা সবেমাত্র শুরু হয়েছিল। প্রিয়া একটু ভাবল, তারপর বলল, আমার অফিসে একজন লোকের প্রয়োজন আছে, ছোট কাজ। আনন্দ সাথে সাথে কিছু বলল না, যেন ভরসা করতে ভয় পাচ্ছিল। যদি মন চায় তবে গিয়ে দেখতে পারো। প্রিয়া সাধারণভাবেই বলল, তার কথায় কোনো দয়া ছিল না, বরং এটি একটি সুযোগ ছিল। আনন্দ প্রথমবারের মতো তার চোখের দিকে তাকাল। সেখানে সহানুভূতি ছিল, কিন্তু কোনো চাপ ছিল না। দুজনেই বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে রাস্তার দিকে হাঁটতে লাগল। দেরাদুনের সকাল এবার পুরোপুরি জেগে উঠেছিল। দোকানগুলোর শাটার খুলছিল এবং পাহাড় থেকে আসা রোদ রাস্তায় ছড়িয়ে পড়ছিল। আনন্দ ধীরে ধীরে তার সাথে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে জিজ্ঞেস করল, আপনি কেন সাহায্য করছেন? প্রশ্নটি সোজা সাপটা ছিল। প্রিয়া কিছুক্ষণের জন্য চুপ রইল, তারপর বলল, মাঝে মাঝে কারো শুধু একটা শুরুর প্রয়োজন হয়। সে হেসে কথাটা শেষ করল। অটোতে বসার সময় আনন্দ আর আগের মতো অস্বস্তিতে ছিল না। তার চেহারায় এবার হালকা আশার ঝলক দেখা যেতে লাগল।
শহরটাকে এবার তাঁর আর ভীতিকর লাগছিল না। হয়তো প্রথমবারের মতো তার মনে হল যে সে পুরোপুরি একা নয়। অটো শহরের রাস্তা দিয়ে যেতে যেতে এগিয়ে চলছিল। জানলা দিয়ে আসা বাতাস তার মুখ ছুঁয়ে যাচ্ছিল। আনন্দ অনেক দিন পর একটা দীর্ঘশ্বাস নিল, যেন বুকের ওপর রাখা বোঝাটা একটু হালকা হয়ে গিয়েছিল। প্রিয়া সামনের রাস্তার দিকে তাকিয়েছিল, কিন্তু তার মনেও অনেক চিন্তাভাবনা চলছিল। সে নিজেই বুঝতে পারছিল না যে সে একজন অচেনা মানুষের ওপর কেন ভরসা করল। হয়তো একাকিত্ব মানুষকে অন্যের যন্ত্রণা খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেয়। অটো একটি বড় অথচ শান্ত বাড়ির সামনে থামল। লোহার গেটটি ধীরে করে খুলল এবং ভেতরে সবুজ বাগান দেখা গেল। আনন্দ অবাক হয়ে বাড়িটার দিকে তাকাল, তারপর প্রিয়ার দিকে। তার কোনো ধারণাই ছিল না যে তার জীবন এবার বদলাতে চলেছে। সে ধীরে করে জিজ্ঞেস করল, এখানেই কাজ? প্রিয়া হাসল এবং বলল, হ্যাঁ, যদি তুমি চাও তো। আনন্দ প্রথমবারের মতো বিনা দ্বিধায় মাথা নাড়ল। তার মুখে এখনও ক্লান্তি ছিল, কিন্তু এখন তাতে আশাও মিশে গিয়েছিল। লোহার বড় গেটটা খুলতেই ভেতরে পা রাখতে গিয়ে আনন্দ একটু থমকে দাঁড়াল। সামনে সবুজ বাগান ছিল, যেখানে শিশির ভেজা ঘাস সকালের রোদে চিকচিক করছিল। বাড়িটা বড় ছিল, কিন্তু অদ্ভুতভাবে শান্তও ছিল। সেই শান্তির মাঝে একাকিত্বের একটা হালকা প্রতিধ্বনি অনুভূত হচ্ছিল। প্রিয়া দরজা খুলল এবং সহজ গলায় বলল, ভেতরে এসো, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আনন্দ ধীরে ধীরে ভেতরে এলো, যেন অন্য কারো দুনিয়ায় পা রাখছিল। সে দরজার কাছেই নিজের জুতো খুলে রাখল। তার স্বভাবের মধ্যে এখনও গ্রামের সারল্য মিশেছিল। বাড়ির ভেতরে সবকিছু পরিপাটি করে সাজানো ছিল, কিন্তু কোথাও না কোথাও একটা শূন্যতা স্পষ্ট দেখা যাচ্ছিল। দেয়ালে ছবি টাঙানো ছিল, কিন্তু হাসির কোনো আওয়াজ ছিল না। বড় ঘরটিতে একটা হালকা সুবাস ছিল এবং জানালা দিয়ে আসা রোদ মেঝের উপর ছড়িয়ে পড়ছিল। আনন্দ চুপচাপ চারপাশে দেখতে লাগল। প্রিয়া এক গ্লাস জল তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আগে বিশ্রাম করে নাও। তার কণ্ঠে কোনো আদেশ ছিল না, বরং আপন ভাব ছিল। আনন্দ ধীরে করে জলটা নিল এবং ধন্যবাদ জানাল। হয়তো অনেক দিন পর কেউ তাকে বসিয়ে জল খেতে বলেছিল। কিছুক্ষণ পর প্রিয়া তাকে বাড়ির পেছনে তৈরি একটি ছোট ঘরে নিয়ে গেল। ঘরটা পরিষ্কার ছিল, একটা বিছানা, আলমারি আর জানালা দিয়ে দেখা যাওয়া বাগান। সে বলল, আপাতত তুমি এখানেই থাকতে পারো। আনন্দ ঘরটার দিকে এমনভাবে তাকালো যেন তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। সে বিছানায় বসল এবং প্রথমবারের মতো একটা দীর্ঘশ্বাস নিল। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছিল এবং বাতাস ধীরে ধীরে পর্দা দোলাচ্ছিল। কয়েকদিনের ক্লান্তি তার চেহারায় নেমে এলো। তার চোখগুলো আপনা আপনি বন্ধ হয়ে আসতে লাগল। যখন সে জাগল ততক্ষণে সন্ধে হয়ে গিয়েছিল। জানালা দিয়ে কমলা রঙের আলো ঘরের ভেতর ছড়িয়ে পড়ছিল। কয়েক মুহূর্ত সে বুঝতেই পারল না যে সে কোথায় আছে। তারপর ধীরে ধীরে সকালের সব কথা মনে পড়তে লাগল। বাইরে থেকে বাসনের হালকা আওয়াজ আসছিল। সে সংকোচ নিয়ে ঘরের বাইরে বেরোল। রান্নাঘরে প্রিয়া চা বানাচ্ছিল। সে ঘুরে তাকালো এবং হাসি মুখে বলল, ঘুম ভালো হয়েছে? আনন্দ হালকা করে মাথা নাড়ল। অনেক দিন পর তার চেহারায় একটা প্রশান্তি দেখা যাচ্ছিল। প্রিয়া তাকে চায়ের কাপ দিল এবং দুজনে ডাইনিং টেবিলে বসল। নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা এখন আর কোনো অচেনা মানুষের মতো ছিল না। প্রিয়া ধীর স্বরে বলল, কাজটা খুব বেশি বড় নয়, বাড়ি আর অফিস দুটোই দেখতে হবে। আনন্দ মন দিয়ে শুনতে লাগল। তার কাছে কাজের চেয়ে বেশি ভরসার কথাগুলো ছুঁয়ে যাচ্ছিল। সে সাথে সাথে বলে উঠল, আমি পুরো চেষ্টা করব। পরদিন সকালে আনন্দ তাড়াতাড়ি উঠে পড়ল। অভ্যেসবশত সে আঙিনা পরিষ্কার করতে শুরু করল। শুকনো পাতা কুড়োনোর সময় তার মুখে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল, যেন কাজ করতে করতে তার মন হালকা হয়ে যাচ্ছিল। প্রিয়া জানালা থেকে তাকে দেখছিল। সে লক্ষ্য করল যে আনন্দ কাউকে কিছু না বলেই নিজের কাজ খুঁজে নেয়। তার মাঝে কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, কেবল দায়িত্ববোধ ছিল। বাড়িতে কয়েক মাস পর কারো কাজ করার আওয়াজ শোনা যাচ্ছিল। দিন কাটতে লাগল এবং আনন্দ ধীরে ধীরে বাড়ির পরিবেশের সাথে মিশে যেতে লাগল। সে ভাঙা কপগুলো ঠিক করল, বাগানে নতুন গাছ লাগাল। প্রতিটি ছোটখাটো জিনিসের প্রতি তার মনোযোগ ফুটে উঠছিল। বাড়িটাকে আর আগের মতো ফাঁকা লাগছিল না। একদিন সন্ধ্যায় বৃষ্টি শুরু হলো। দুজনেই বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগল। বাতাসে মাটির সোঁদা গন্ধ ছিল এবং দূরের পাহাড়গুলো কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল।
কিছু না বলেও দুজনের একে অপরের সাথে থাকার অনুভূতি হচ্ছিল। প্রিয়া হঠাৎ জিজ্ঞেস করল, দেরাদুনে আসার সিদ্ধান্ত কি হঠাৎ করেই নিয়েছিলে? আনন্দ কিছুক্ষণ চুপ রইল, তার চোখে পুরনো স্মৃতিগুলো ফিরে এলো। সে ধীরে ধীরে বলল, মাঝে মাঝে থমকে যাওয়া কঠিন হয়ে পড়ে। সে তার স্ত্রী অসুস্থতা এবং তার চলে যাওয়ার কথা অসম্পূর্ণ শব্দে জানাল। কণ্ঠস্বর স্থির ছিল, কিন্তু যন্ত্রণাটা স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। প্রিয়া মাঝপথে কোনো কথা না বলে শুধু শুনতে লাগল। সেই মুহূর্তে তারা আর দুজন অচেনা মানুষ রইল না। কিছুক্ষণ পর প্রিয়া শুধু এইটুকু বলল, কষ্ট কখনো শেষ হয় না, মানুষ কেবল তা নিয়ে বাঁচতে শিখে যায়। তার কথাগুলো খুব সহজ ছিল, কিন্তু অভিজ্ঞতায় ভরপুর ছিল। আনন্দ প্রথমবারের মতো অনুভব করল যে সামনের মানুষটিও ভেতর থেকে ভেঙে পড়েছে। দিনের পর দিন আনন্দের চেহারায় পরিবর্তন আসতে লাগল। সে দাড়ি কাটল, পরিষ্কার জামাকাপড় পরল এবং নিয়ম করে কাজ করতে লাগল। তার হাঁটাচলায় এখন আর আগের মতো ক্লান্তি ছিল না। বাড়ির অন্যান্য কর্মচারীরাও তাকে সম্মানের চোখে দেখতে শুরু করল। একদিন সকালে সে প্রথমবারের মতো নিজে থেকেই হাসি মুখে আয়নার দিকে তাকাল। এই সেই একই মানুষ ছিল, কিন্তু এখন আর পুরোপুরি ভেঙে পড়া কেউ নয়। ছোট ছোট পরিবর্তনগুলো তার জীবনকে ধীরে ধীরে আবার জুড়ে দিচ্ছিল। হয়তো এটাই ছিল নতুন শুরু। প্রিয়াও অনুভব করতে পারল যে বাড়িতে এখন নিস্তব্ধতা অনেকটাই কমে গেছে। চায়ের সময় এখন 2টো কাপ তৈরি হতো। কথাবার্তা অল্পই হতো, কিন্তু যা হতো তা মন থেকে হতো। দুজনের মাঝে এক না বলা ভরসার জন্ম নিয়েছিল। সেই সন্ধ্যায় বাগানে বসে আনন্দ আকাশের দিকে তাকাল। অনেক দিন পর তার মনে হলো যে জীবনটা পুরোপুরি শেষ হয়ে যায়নি। হয়তো রাস্তাটা বদলে গেছে, কিন্তু সফরটা এখনও বাকি আছে। সকালের হালকা রোদ বাগানে ছড়িয়ে পড়েছিল এবং আনন্দ গাছে জল দিচ্ছিল। জলের বিন্দুগুলো পাতার ওপর চিকচিক করছিল এবং বাতাসে একটা সতেজতা ছিল। তার চেহারায় এখন আর আগের মতো অস্থিরতা দেখা যাচ্ছিল না। কাজ করতে করতে সে মাঝে মাঝে একাই হেসে উঠত। জানালার কাছে দাঁড়িয়ে থাকা প্রিয়া তাকে চুপচাপ দেখছিল। সে অনুভব করল যে বাড়ির পরিবেশটা পাল্টে গেছে। আগে যেখানে শুধু নিস্তব্ধতা ছিল, এখন ছোট ছোট শব্দগুলো জীবনের অনুভূতি জাগিয়ে তুলছিল। সে বুঝতে পারছিল না যে পরিবর্তনটা কি বাড়িতে এসেছে নাকি তার নিজের ভেতরে। সকালের জলখাবারের টেবিলে এখন দুজনেই একসাথে বসতে শুরু করেছিল। কথা কম হলেও তা অত্যন্ত সাবলীল ছিল। কখনো আবহাওয়ার কথা, তো কখনো কাজের কথা। মাঝে মাঝে নীরবতাও থাকত। কিন্তু এখন আর সেটাকে বোঝা বলে মনে হতো না। একদিন প্রিয়া যখন অফিসে যাচ্ছিল, তখন আনন্দ খুব সহজভাবে বলল, আজ বৃষ্টি হতে পারে, ছাতাটা নিয়ে নিন। প্রিয়া কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। এতদিন পর কেউ তার ছোটখাটো ব্যাপারে চিন্তা করেছিল। সে হেসে ছাতাটা তুলে নিল। সন্ধ্যায় প্রবল বৃষ্টি শুরু হল এবং কিছুক্ষণের জন্য কারেন্টও চলে গেল। বাড়িতে হালকা অন্ধকার নেমে এলো এবং কেবল মোমবাতির আলোই জ্বলতে থাকল। দুজনেই বারান্দায় বসে বৃষ্টি দেখতে লাগল। বৃষ্টির ফোঁটার শব্দ পরিবেশটাকে আরও শান্ত করে তুলছিল। প্রিয়া হঠাৎ জিজ্ঞেস করল, তোমার এখানে অদ্ভুত লাগে না তো? আনন্দ মাথা নেড়ে বলল, না, অনেকদিন পর কোথাও থমকে দাঁড়ানোর ইচ্ছে হল। তার কথাগুলো খুব সাধারণ ছিল, কিন্তু সেগুলোর মাঝে এক গভীর প্রশান্তি লুকিয়েছিল। প্রিয়া দৃষ্টি নিচু করে নিল। ধীরে ধীরে দুজনেই একে অপরের অভ্যাসে পরিণত হচ্ছিল। সকালের চা একসাথে, সন্ধ্যার কথোপকথন একসাথে। কোনো পরিকল্পনা ছাড়াই এগুলো যে কিভাবে দিনের অংশে পরিণত হয়ে উঠছিল তা তারা নিজেরাও বুঝতে পারছিল না। এই সম্পর্কটি কোনো নাম ছাড়াই মজবুত হতে শুরু করেছিল। একদিন পাড়ার এক মহিলা বাড়িতে এলো এবং যাওয়ার সময় প্রিয়াকে ফিসফিস করে কিছু বলে গেল। তার যাওয়ার পর প্রিয়া কিছুক্ষণ চুপ রইল। আনন্দ বুঝতে পারল যে তার চেহারায় হালকা বিষণ্ণতা নেমে এসেছে, কিন্তু সে কিছু জিজ্ঞেস করল না। রাতের খাবারের সময় প্রিয়া নিজেই কথা বলা শুরু করল। সে বলল, লোকেরা উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছে। আনন্দ বুঝে গেল যে কথাটি কি নিয়ে হচ্ছে। সে সাথে সাথে দৃষ্টি নিচু করে নিল এবং চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আনন্দ ধীরস্বরে বলল, যদি আপনার কোনো সমস্যা হয় তবে আমি অন্য কোথাও কাজ খুঁজব। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু ভেতরে ভয় লুকিয়েছিল। এই বাড়ি ছেড়ে যাওয়ার চিন্তা তাকে আবার একা করে দিচ্ছিল। প্রিয়া সাথে সাথে বলল, আমি তো এমন কথা বলিনি। তার গলার স্বর কিছুটা তীক্ষ্ণ হয়ে গেল। তারপর সে নিজেই শান্ত হয়ে গেল। সে ধীরে করে যোগ করল, আসলে লোকেরা বোঝে না। দুজনের মাঝে আবার নীরবতা নেমে এলো। সেই রাতে আনন্দ অনেকক্ষণ পর্যন্ত বাগানে বসে রইল। আকাশ পরিষ্কার ছিল এবং তারা জ্বলজ্বল করছিল। তার মনে হল যেন জীবন আবার তার কাছ থেকে কিছু কেড়ে নিতে চলেছে। সে নতুন করে কোনো জায়গার সাথে জড়িয়ে পড়তে ভয় পেতে শুরু করল।
জানালা দিয়ে প্রিয়া তাকে দেখছিল। সে অনুভব করল যে আনন্দের চলে যাওয়ার চিন্তা তাকে অস্থির করে তুলছে। এই অনুভূতিটি তার কাছে নতুন ছিল। অনেকদিন পর কারোর চলে যাওয়ার ভয় সে অনুভব করেছিল। পরের দিন সকালে পরিবেশটা কিছুটা সংকোচপূর্ণ ছিল। দুজনেই স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছিল, কিন্তু চোখে না বলা অনেক প্রশ্ন ছিল। ছোট ছোট কথাগুলোও এখন অনেক বেশি গুরুত্ব পেতে শুরু করেছিল। দুপুরে প্রিয়া চা বানিয়ে তাকে ডাকল। আনন্দ এলে সে সহজস্বরে বলল, মানুষের কথায় জীবন নির্ধারিত হয় না। আনন্দ তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তার চোখে কৃতজ্ঞতা স্পষ্ট ছিল। ধীরে ধীরে দুজনেই আবার স্বাভাবিক হতে শুরু করল। একসাথে কাজ করতে গিয়ে এখন আর আগের মতো দ্বিধা ছিল না। কখনো হালকা হাসি, কখনো ছোটখাটো তর্ক। বাড়িতে আপন ভাব বেড়েই চলেছিল। এই সম্পর্ক এখন কেবল দায়িত্বের গণ্ডি পেরিয়ে এগিয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় প্রিয়া পুরনো ছবির অ্যালবাম দেখছিল। আনন্দ পাশ দিয়ে যাওয়ার সময় তার নজর অ্যালবামের উপর পড়ল। সেখানে প্রিয়াকে তার স্বামীর সাথে হাসিমুখে দেখা যাচ্ছিল। সে কোনো কিছু না জিজ্ঞেস করেই চুপচাপ এগিয়ে গেল। প্রিয়া তাকে থামিয়ে বলল, মাঝে মাঝে স্মৃতিগুলো সাথেই থেকে যায়, কিন্তু জীবন সামনের দিকে এগিয়ে চলে। আনন্দ মাথা নাড়ল এবং প্রথমবারের মতো একটি সাবলীল হাসি দিল। দুজনেই কোনো শব্দ ছাড়াই একে অপরের যন্ত্রণা বুঝে নিল। এখন তাদের মধ্যে কথা কম এবং বোঝাপড়া বেশি হতে শুরু করেছিল। একসাথে বসে থাকাই যথেষ্ট ছিল। দুজনেরই মনে হতে শুরু করেছিল যে একাকিত্ব ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কেউই এই অনুভূতিকে কোনো নাম দেওয়ার চেষ্টা করল না। সেই রাতে প্রিয়া অনুভব করল যে বাড়িকে এখন সত্যি বাড়ির মতো মনে হচ্ছে। খালি ঘরগুলোকে আর ভীতিকর লাগছিল না। কোথাও না কোথাও আনন্দের উপস্থিতি তার জীবনের নীরবতা দূর করে দিয়েছিল। অন্যদিকে আনন্দও বুঝে গিয়েছিল যে এটি এখন আর শুধু চাকরি নেই, এই জায়গাটা তাকে বাঁচতে শেখাচ্ছিল। কিন্তু তার ভয় ছিল পাছে এই সবকিছু আবার তার কাছ থেকে কেড়ে নেওয়া না হয়। সকালের হালকা রোদ জানালা দিয়ে ঘরে আসছিল, কিন্তু আনন্দ সেদিন খুব ভোরেই উঠে পড়েছিল। সারা রাত সে ঠিকমতো ঘুমোতে পারেনি। তার মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, হয়তো এখন তার এখান থেকে চলে যাওয়া উচিত। বাইরে বাগানে নিস্তব্ধতা ছিল, কিন্তু তার ভেতরে ঝড় বইছিল। সে ধীরে ধীরে উঠোনে এলো এবং গাছগুলোতে জল দিতে লাগল। প্রতিটি গাছ দেখার সময় তার গত কয়েক মাসের কথা মনে পড়তে লাগল। এটাই সেই জায়গা ছিল যেখানে সে নতুন করে হাসতে শিখেছিল, কিন্তু এখন তার মনে হচ্ছিল যে তার কারণে প্রিয়াকে মানুষের কথা শুনতে হচ্ছে। সেদিন সকালের জলখাবারের টেবিলে দুজনেই চুপ ছিল। প্রিয়া বুঝতে পারল যে আনন্দ কিছু বলতে চায়। সে অপেক্ষা করল, কিন্তু আনন্দ উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছিল না। অবশেষে সে ধীর স্রোতে বলল, আমাকে আপনার সাথে একটা কথা বলতে হবে। প্রিয়া তার দিকে তাকালো এবং শান্ত কণ্ঠে বলল, বলো। আনন্দ দৃষ্টি নিচু করে বলল, আমি ভাবছিলাম এবার অন্য কোথাও কাজ খুঁজব। এই কথা শুনতেই কয়েক মুহূর্তের জন্য পরিবেশটা একদম থমথমে হয়ে গেল। প্রিয়া সাথে সাথে কোনো উত্তর দিল না। সে শুধু চায়ের কাপটা টেবিলের ওপর রেখে দিল এবং জানালার দিকে তাকাতে লাগল। তার চেহারায় হালকা অস্থিরতা দেখা গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আনন্দের মনে হল সেই হয়তো সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আনন্দ আরও বলল, লোকেরা উল্টোপাল্টা কথা বলছে। আমি চাই না আমার কারণে কেউ আপনার সম্পর্কে ভুল কিছু ভাবুক। তার গলায় সম্মান ছিল, কোনো দূরত্ব ছিল না। সে সত্যিই তার সম্মান বাঁচাতে চাইছিল। এ কথা শুনে প্রিয়ার চোখ কিছুটা ভিজে এলো। কিছুক্ষণ নীরবতার পর প্রিয়া ধীর স্বরে বলল, তাহলে তুমি চলে যাচ্ছ কারণ লোকেরা কিছু বলছে? আনন্দ মাথা নাড়ল। সে কোনো উত্তর দিল না, কিন্তু তার নীরবতাই সব কিছু বলে দিচ্ছিল। প্রিয়া উঠে বাগানের দিকে চলে গেল। আনন্দ বুঝতে পারল না যে সে ভুল কিছু বলেছে কিনা। মৃদু বাতাস বইছিল এবং গাছের পাতাগুলো খসখস শব্দ করছিল। পরিবেশে এক না বলা অস্থিরতা ছেয়ে গিয়েছিল। কয়েক মিনিট পর প্রিয়া ফিরে এলো এবং তার সামনে এসে দাঁড়াল। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু মনের কথা প্রথমবারের মতো বাইরে আসছিল। সে বলল, তোমার আসার আগে এই বাড়িটা শুধুই একটা ইঁট পাথরের দালান ছিল। আনন্দ অবাক হয়ে তার দিকে তাকাল। প্রিয়া আরও বলল, আমি একা থাকার অভ্যাস তৈরি করে ফেলেছিলাম, কিন্তু তুমি কোনো চেষ্টা ছাড়াই সেই অভ্যাসটাকে বদলে দিয়েছ। তার চোখে সত্যিটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আনন্দ কিছুই বলতে পারল না। তার কাছে কোনো শব্দ ছিল না। সে শুধু এটুকু বলল, আমি আপনার এই ঋণ কখনোই ভুলব না। এ কথা শুনতেই প্রিয়া হালকা হাসল এবং মাথা নাড়ল। এটা কোনো ঋণ ছিল না। সে ধীর স্বরে বলল, হয়তো আমাদের দুজনেরই কাউকে প্রয়োজন ছিল। বাতাস হঠাৎ করেই আরও স্নিগ্ধ লাগতে শুরু করল। দুজনের মাঝের দূরত্ব এখন আর আগের মতো রইল না।
সেদিন প্রথমবারের মতো দুজনেই দীর্ঘক্ষণ একসাথে বসে রইল। বড় কোনো কথা হল না, কেবল নীরবতা ভাগাভাগি হল। সেই নীরবতায় আপন ভাব ছিল, ভরসা ছিল। দুজনেই বুঝে গিয়েছিল যে এই সম্পর্ক এখন আর শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। কয়েকদিন পর আনন্দ শহরে একটা ছোট চাকরিও শুরু করে দিল। সে সকালে অফিসে যেত এবং সন্ধ্যায় বাড়ি ধীরে আসত। এখন তাকে আর অতিথি নয়, বরং বাড়ির একজন অংশ বলে মনে হতো। প্রতিবেশীদের কথাবার্তাও ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। এক সন্ধ্যায় মন্দিরে বার্ষিক পূজা ছিল এবং প্রিয়া সহজভাবেই বলল, যাবে সাথে? আনন্দ হালকা হাসির সাথে হ্যাঁ বলল। দুজনে একসাথে মন্দিরে পৌঁছল। সেখানে সন্ধ্যার আরতি শুরু হয়ে গিয়েছিল। ঘণ্টার আওয়াজ আর প্রদীপের আলোর মাঝে দুজনেই শান্তভাবে দাঁড়িয়েছিল। পূজা শেষ হওয়ার পর পুরোহিত মশাই তাদের একসাথে দেখে আশীর্বাদ করলেন। সেই মুহূর্তে দুজনেই একে অপরের দিকে তাকাল, যেন কিছু না বলেই অনেক কিছু ঠিক হয়ে গিয়েছিল। কয়েক সপ্তাহ পর সেই মন্দিরেই খুব সাধারণভাবে তাদের বিয়ে হল। কোনো হইচই নেই, কোনো ভিড় নেই, কেবল কাছের কয়েকজন মানুষ আর শান্ত হাসি। এই বিয়েতে উৎসবের চেয়ে বেশি ছিল প্রশান্তি। বাড়ি ফেরার সময় সেই একই বাগান আবার রোদে চিকচিক করছিল। এখন এই বাড়িটাকে সত্যি পরিপূর্ণ মনে হচ্ছিল। দুটো আলাদা রাস্তা থেকে আসা মানুষ এখন একই সফরের সঙ্গী হয়ে গিয়েছিল। সকালের চা এখনও একই রকম ছিল, তবে অনুভূতিটা বদলে গিয়েছিল। আনন্দ গাছে জল দিত এবং প্রিয়া বারান্দা থেকে তাকে দেখত। দুজনের চোখে এখন আর একাকিত্ব ছিল না। একদিন আনন্দ হাসি মুখে বলল, কি অদ্ভুত ব্যাপার, তাই না? সেদিন বাসে সিট না পেলে হয়তো এমন একটা জীবনও পেতাম না। প্রিয়া হেসে উঠল এবং বলল, মাঝে মাঝে সফরটাই গন্তব্য হয়ে ওঠে। পাহাড়ের ওপর ওঠা সূর্য ধীরে ধীরে পুরো বাড়িটাকে আলোয় ভরিয়ে দিচ্ছিল। নতুন সকাল, নতুন শুরু আর নতুন সম্পর্ক, সবকিছুই শান্ত আর খাঁটি ছিল। কোনো এক বাসে দেখা হওয়া দুজন অচেনা মানুষ এখন একে অপরের ঠিকানা হয়ে গিয়েছিল। বন্ধুরা, এবার আপনারা বলুন, কখনো কি আপনাদের জীবনেও এমন কেউ এসেছে যে কোনো সম্পর্ক ছাড়াই আপনাদের পাশে থেকেছে? সেদিন বাসে প্রিয়া যদি আনন্দকে সাহায্য না করত, তবে কি আনন্দের জীবন বদলাতে পারত? আপনারা কি মনে করেন যে খাঁটি ভালোবাসা বয়স বা পরিস্থিতি দেখে না, বরং মনের বোঝাপড়া দিয়ে তৈরি হয়? আর সবচেয়ে বড় প্রশ্ন, আপনারা যদি প্রিয়ার জায়গায় থাকতেন, তবে কি একজন অচেনা মানুষের উপর এতটা ভরসা করতেন? আপনাদের উত্তর কমেন্টে অবশ্যই লিখুন, কারণ আপনাদের প্রতিটি গল্প অন্য কাউকে আশা জোগাতে পারে। যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করুন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে নতুন একটি আবেগপূর্ণ গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের সম্পর্কগুলোকে সময় দিন।